ঘুরতে এলাম স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্সে ঢোকার জন্য 20 টাকা টিকিট কার্ড কেটে ভিতরে ঢুকতে হবে। স্যার জগদীশ চন্দ্র বসুকে বলা হয় বিশ্বের অন্যতম বিজ্ঞান পথিকৃৎ। বলা হয়ে থাকে তিনি নাকি সময়ের আগে পৃথিবীর আলো দেখেছিলেন। তার যথার্থ বৈজ্ঞানিক মূল্যায়ন এখনও করা সম্ভব হয়নি। জগদীশ চন্দ্র বসু সাধারণ মানুষের মাঝে পরিচিত গাছের প্রাণ আছে এই আবিষ্কারের মাধ্যমে। এছাড়া বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার পদচারণা আমাদের অবাক করে দেয়। একাধারে জগদীশ চন্দ্র বসু ছিলেন পদার্থবিদ এবং উদ্ভিদ বিজ্ঞানী। আমরা সাধারণত ভেবে থাকি এই দুটি বিষয়ের মধ্যে মৌলিক পার্থক্য আছে। জগদীশ চন্দ্র বসু কিন্তু প্রমাণ করেছিলেন বিজ্ঞানের সব বিষয়গুলো একে অন্যের সাথে গভীরভাবে সংযুক্ত। আমাদের দুর্ভাগ্য, পরাধীন দেশের বিজ্ঞানী হওয়াতে বিজ্ঞান সভা তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। এখন অবশ্য পৃথিবী জুড়ে আবার নতুন করে এই বিজ্ঞান গুরু তাপসের বৈজ্ঞানিক অনুসন্ধানের পর্যালোচনা হয়েছে। অনেকে বলেছেন কেবল মার্কিনীকে আমরা বেতার তরঙ্গ তরঙ্গের জনক হিসেবে স্বীকৃতি দেব না, এর পাশাপাশি আচার্য জগদীশ চন্দ্র বসুর নামও মনে রাখতে হবে। স্যার জগদীশ চন্দ্র বসুকে নিয়ে এই কথাগুলো বলার কারণ হচ্ছে ঘুরতে গিয়েছিলাম আচার্য জগদীশ চন্দ্র বসুর বাড়িতে। স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত, বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এটি শ্রীনগর উপজেলার বাড়িখাল গ্রামে অবস্থিত। ঢাকা থেকে দূরত্ব প্রায় 35 কিলোমিটার। জাদুঘরে প্রবেশ করতে দেখতে পেলাম স্যার জগদীশ চন্দ্র বসুর প্রত্যেক গবেষণাপত্র, হাতে লেখা পাণ্ডুলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তিতে তাকে লেখা চিঠি ও রবীন্দ্রনাথ বসুকে লেখা চিঠি, রং দিয়ে আঁকা 17টি দুর্লভ চিঠি, রয়্যাল সোসাইটিতে দেওয়া ব্যক্তিগত কপি এবং নানা দুর্লভ জিনিস। তবে মনে মনে প্রশ্ন জাগলো, এত বড় মতো একজন বিজ্ঞানী দুর্লভ জিনিসগুলো ছোট একটি রুমের মাঝে গাদাগাদি করে রাখা হয়েছে, কিন্তু কেন এর উত্তর কেউ দিতে পারল না। সংস্কারের অভাবে ভেঙে পড়েছে মিউজিয়াম ঘরটি। স্থানীয় একজন বললেন প্রায় 100 বছর আগে জে.সি. বোস ও তার স্ত্রীর ইচ্ছায় এখানে চালু করা হয়েছিল মন্দির ভিত্তিক পাঠশালা। পরে সেটি কলেজ হয়েছে, কিন্তু দীর্ঘদিন সংস্কারের উদ্যোগ না নেওয়ায় পুরনো ভবনগুলো ভেঙে পড়ার দশা। কমপ্লেক্সের পাশে আছে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট ও কলেজ। জেনে রাখা ভালো, জগদীশ চন্দ্র বসুর আবির্ভাব ঘটেছিল 1858 খ্রিস্টাব্দের 30 নভেম্বর তারিখে। জগদীশ চন্দ্রের বাবার নাম ভগবান চন্দ্র বসু। ভগবান চন্দ্র 1858 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছিলেন। সেই বছরই জগদীশ চন্দ্র বসুর জন্ম হলো, আর সেই বছরই ভগবান চন্দ্রের ময়মনসিংহ জেলার ম্যাট্রিক্স ও কালেক্টর পদে নিযুক্ত হয়েছিলেন। জগদীশ চন্দ্র বসুর মায়ের নাম বামা সুন্দরী। ভগবান চন্দ্রের আদি নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুর পরগনার রাড়িখাল গ্রামে। বসু পরিবার ছিলেন সেখানকার সম্মানিত পরিবার। তখনকার দিনে বিক্রমপুর ছিল শিক্ষাতে অগ্রণী গ্রাম। ভগবান চন্দ্র একজন নিষ্ঠাবান ব্রাহ্ম। তখনকার ব্রাহ্ম সমাজে সবাই ছিলেন স্বাধীনচেতা এবং প্রগতিমনের অধিকারী। ভগবান চন্দ্র ও বামা সুন্দরী দুজনে আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন। ছোটবেলা থেকে জগদীশ চন্দ্র তার মা ও বাবার কাছ থেকে গুণ অর্জন করেছিলেন। হাঁটতে হাঁটতে গাছগাছালির মধ্যখান দিয়ে পুকুর ঘাটের দিকে গেলাম। শান্ত নিরিবিলি পরিবেশ, যেখানে নেই কোনো নাগরিক কোলাহল। আমি এগিয়ে চললাম। গাছের ফাঁকে ফাঁকে সূর্যদেব খেলা করছিল। দেখা পেলাম বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা।
কৃত্রিম সেতু কাঠ দিয়ে তৈরি করা। ভেতরে আরও সান বাঁধানো পুকুর ঘাটে দেখা পেলাম। অনেকেই পুকুর ঘাটে বসে আছে, কেউ আবার ছবি তুলছেন। আমিও ছবি তুলেছিলাম মাঝে মধ্যে। একে একে 6টি দিকে দেখা পেলাম আমি। কিছু দূরত্বে যাওয়ার পর দেখতে পেলাম স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ি। তবে বাড়ির ভিতরে প্রবেশের আগে বড় বড় লেখা ছিল অনুমতিবিহীন প্রবেশ নিষেধ। ভিতরে প্রবেশের অভিপ্রায় নিয়ে একটু এগিয়ে যেতে ভিতরে জীর্ণদশা দেখে খুব খারাপ লাগলো। কয়েক পরিবার হয়তো এখানে থাকেন, তাই আর ভেতরে প্রবেশ করলাম না। বসু পরিবার ছিলেন সেখানে সম্মানিত পরিবার। তখনকার দিনে বিক্রমপুর ছিল শিক্ষাতে অগ্রণী গ্রাম। বড় কিছু পুকুর দেখলাম, পুকুর ঘাটে যেয়ে বসলাম কিছুক্ষণ। জগদীশচন্দ্র বসু কমপ্লেক্সের পাশে আছে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ। ভিতরে দেখলাম যে এখানে প্রাকৃতিকভাবে পাহাড়ের মতো করা হয়েছে। পাশে কৃত্রিম লেকের মতো ব্যবস্থা করা হয়েছে। কৃত্রিম লেকের এক পাশ থেকে আরেক পাশ যেতে হলে কাঠের সাঁকোকে যেতে হবে। পুরো কমপ্লেক্সের ভিতরেই কৃত্রিম পশু পাখির ভাস্কর্য দেখতে পেলাম। মনে হচ্ছে অনেক যত্ন করে এই ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে। পুকুর পাড়ের মনোরম পরিবেশ বলার মতো না, অনেক সুন্দর একটি পরিবেশ। কৃত্রিম লেকের উপর দিয়ে হেঁটে পুকুর পাড়ের দিকে গেলাম। এর আগেও আমি এখানে এসেছিলাম, কিন্তু এখনকার মনে হচ্ছে যে অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে। পুকুর ঘাটে দেখলাম যে কিছু অংশ ভেঙে পড়ার মতো উপক্রম। পুকুরের দিকে গেলাম, দেখতে পেলাম যে কিছু এলাকার মানুষই গোসল করছে। পুকুরটি অনেক বড় মনে হয়েছে। পুকুরের মধ্যে মাছ চাষ করা হয়। চারদিকে দেখার পর ও পুরো কমপ্লেক্সটি ঘুরে দেখার পর এখন বের হওয়ার পালা। কমপ্লেক্সের ভিতরের মধ্যে পিকনিক করার ব্যবস্থা আছে। এখানে অনুমতি নিয়ে পিকনিক করা যাবে। করার জন্য আগে অনুমতি দিতে হবে, ওজন প্রতি 20 টাকা করে দিতে হবে। এখন বলি কিভাবে জগদীশচন্দ্র বসু কমপ্লেক্সে যাবেন। ঢাকা গোলাপশাহ মাজারের কাছাকাছি ঢাকা দোকার বাসে উঠবেন, নামবেন নারিখাল 3 দোকান। অথবা পোস্তগোলা ব্রিজ থেকে মাওগামী যে কোনো বাসে উঠে শ্রীনগর বাজারে আসতে হবে।
যেখান থেকে অটোতে রাডিখাল জগদীশচন্দ্র বসু কমপ্লেক্সে আসা যাবে। ঢাকা থেকে দিনে দিনে মুন্সিগঞ্জ ভ্রমণ শেষ করে ফিরে আসা সম্ভব। একটু পরে গেলাম পাশে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ।